এখানে আসছে সৃজনশীল প্রশ্ন 1 রাজশাহী বোর্ড 2022। এখানে এর একটা পাত্র বুঝাইছে যেটা আমাদের 10 গ্রাম NH3 মানে অ্যামোনিয়া গ্যাস, 10 গ্রাম অক্সিজেন গ্যাস। এখন প্রশ্নের মধ্যে কি চাইছে? প্রশ্নের মধ্যে উদ্দীপকের সিলিন্ডার দ্বয়ে রক্ষিত গ্যাস দুটার মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি। তো এই জিনিসটাই এই অধ্যায়ের না, এটা হলো 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ। তো আমরা 6-এর পরেরটা, এখন 6-এর যেটা দেখতেছি, উদ্দীপকে উল্লেখিত গ্যাস দুটির অণুর সংখ্যা বের করো। এই যে অণুর সংখ্যা, এটা আমরা শিখছি কি শিখছি না? শিখছি। অণুর সংখ্যা মানে হচ্ছে আমরা বলছিলাম ওই যে টি, সূত্র কোনটা? এটার জন্য হলো সূত্র হবে n = n / 6.023 × 10⁻23। এটা আমাদের ছিল। এখন আর একটা পার্ট লাগবে, আর একটা পার্ট এই পাত্র থেকে খুঁজে বের করা লাগবে। তো খেয়াল করো, আমরা গত ক্লাসে বেসিক শিখছি, আজকে হাউ টু অ্যাপ্লাই দিস বেসিক সেটা দেখবো আমরা, বেসিকগুলো কীভাবে অ্যাপ্লাই করা লাগতেছে। তো এই জায়গায় দেখতেছি গ্রাম আছে, তো গ্রাম ইউনিটে থাকলে সেটা আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ডব্লিউ, তাই না? তাহলে ভর, গ্রাম ভর আছে, ডব্লিউটার নাম কি বলছিলাম? গ্রাম ভর। কি বলছিলাম? গ্রাম ভর। সো দ্যাট এখানকার ভ্যালু দেখে আমি বুঝলাম n = লাগতেছে W / আণবিক ভর। তাহলে এই যে এই দুই সূত্র দ্বারা অঙ্ক করা লাগবে। আগে খুঁজে বের করলাম কোন দুই সূত্র দিয়ে ম্যাথটা করা লাগবে। আচ্ছা, আমাদের সূত্র ছিল এরকম, n = W / আণবিক ভর, n = n / 6.023 × 10⁻23, আর একটা হচ্ছে n = V / 22.4144 লিটার। এগুলা ছিল। তো এখন এইগুলা আমি যেটা বুঝলাম যে এটা তো প্রশ্ন দেখে বুঝলাম, প্রশ্নে অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে এই যেটা এই সূত্র ছিল আমাদের কি ছিল, যদি অণুর সংখ্যা বের করতে বলে, পরমাণুর সংখ্যা বের করতে বলে, মানে সংখ্যা টি বের করতে বলে, তাহলে এটা নেওয়া লাগে। তাই এই প্রশ্ন অনুযায়ী এটা নিয়ে আসলাম। আর একটা হলো, আর দুইটা আছে, এই দুইটা থেকে কোনটা নিব? এখন এইখানে প্রশ্নের মধ্যে দেখো গ্রাম ইউনিটে দেওয়া আছে, আর এটার নাম ছিল কি, গ্রাম ইউনিটে কোনো কিছু থাকলে এটা দিয়ে ম্যাথটা করবা। তাই এখানে এটা নিয়ে আসলাম। তাহলে এইটার তো দরকার নাই, দরকার আছে নাই, তাহলে 3টার মধ্যে থেকে 2টা নিলাম। তাহলে গ নাম্বার আছে, ওটা মূল সংখ্যা থাকবে, আসবে সামনে আমরা পাবো। হ্যাঁ, আয়তন থাকবে। আচ্ছা, তাহলে আমি ধরো এখানে লিখলাম ঘ। তাহলে প্রথমে কোন পাত্রের অণুর সংখ্যা সমান, তাহলে আগে প্রথম পাত্রের অণুর সংখ্যা বের করব, তারপরে দ্বিতীয় পাত্রের অণুর সংখ্যা বের করবো। এখন পাত্রের 1, 2 দেওয়া নাই, যদি দেওয়া না থাকে তাহলে কি লিখবো? ওই পদার্থের নাম লিখবো। তাহলে লিখলাম NH3 এর অণুর সংখ্যা হিসাব, অণুর সংখ্যা আমরা এটা লিখলাম। অণুর সংখ্যা নির্ণয় বা সংখ্যা পর্যন্ত লেখা রাখলেও চলবে, এটা লিখলাম। আচ্ছা, গেল। এখন সূত্র কোনটুকু নিমু? আরাফ, তুমি তো আসছিলে না, সূত্র নেবো যে এইটা, আর সূত্র নেবো এইটা। তাহলে এই সূত্রটা এই জায়গায় লিখলাম, বাচ্চারা একটু দেখে নাও। n = W / আণবিক ভর, n = n / 6.023 × 10⁻23। এটা হলো 1 নং সমীকরণ, এটা 2 নং। তাহলে জানি কি করা লাগে গত ক্লাসে? দুইটারে সমান সমান লিখতে হয়, অর্থাৎ n এর মান এটা বসাইতে হয়। আর তো এটুকু বুঝছো? ম্যাথের নিয়ম অনুযায়ী n এর বদলে বসাই দিলাম, অর্থাৎ 1 নং থেকে n এর মান 2 নংয়ে বসাই। শেষের বুঝছো এটা? তাহলে আমি লিখলাম 1 and 2 নং হতে পাই, মানে তোমরা যখন একদম ছোট খুকি ছিলা তখন তোমাদের এরকম শেখানো হইতো যে 1 নং থেকে এতর মান 2 নংয়ে বসাই। এই কথাটাই হলো এটা, মানে যে 1 and 2 স্যারে বুঝে নিব বাকিটুকু, বুঝছো? আমরা তাহলে লিখব W / m = n / 6.023 × 10⁻23। কার মান বের করতে হবে? সংখ্যা। এই যে দেখো, আগে বুঝে নাও, এখানে W সেম আছে, তাহলে আমি এখানে হেয়ার দিয়ে লিখলাম W, তারপরে লিখলাম হচ্ছে m, তারপরে লিখলাম হলো n। তাহলে W এর মানটা দেওয়া আছে প্রশ্নে না উদ্দীপকে? প্রশ্নে বলতে যে উদ্দীপকে দেওয়া আছে না। এটা কিসের মান? মেয়ে এদিকে তাকাও, এটা কিসের মান? m এর মান না? তাহলে m এর মান আমি 10 গ্রাম দিয়ে দিলাম। আচ্ছা, গেল। এখন m দ্বারা কি বোঝায়? আণবিক ভর। m দ্বারা আণবিক ভর, তাই না? মোলার ভর। তাহলে কার মোলার ভর?
মানে যে যার এনে কাজ করতেছে অ্যামোনিয়া, তাহলে আমি লিখলাম NH3 এর আভর 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 এটা লিখলাম। তাহলে এটার আভর হলো নাইট্রোজেন প্লাস H3, নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন তিনটা। নাইট্রোজেনের হলো এখানে লিখলাম 14 প্লাস হাইড্রোজেন এক তার সাথে 3 গুণ, তাহলে ফলাফল আমি পাইলাম 17 গ্রাম পার মোল। যেমন তুমি যখন একটু বড় হবা, কিছুদিনই তো তুমি পরেই তো তুমি সিনিয়র হয়ে যাবা, তখন তুমি কি করবা, তখন তুমি এই যেগুলা কিছুই লিখবা না, ডিরেক্ট 17 গ্রাম পার মোল লিখবে। কিন্তু আজকে তুমি এইভাবেই লিখবা। প্রশ্নে তোমার লাগতেছে অণুর সংখ্যা। এখন কয়টা পদার্থ দিচ্ছে স্যার তোমারে? 2টা পদার্থ দিচ্ছে না? তাহলে 2টা পদার্থ যদি দেয়, ওই একটু জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য একটু বোর্ডে তাকানো লাগবে। 2টা পদার্থ যদি দেয়, তাহলে এরকম আর একটা অংশ অন্য পদার্থের আছে না? তাকাও, আচ্ছা দেখো। এখন অনেক জিনিস হলো আমরা হলো একটু দ্রুত করি শর্ট করার জন্য। তাহলে যখন যদি বলি যে পুরাটাই করবো, তাহলে এনে যা যা আছে কোনেও তো তাইতে হইব। এখন কেউ অঙ্ক করবা না, কোনো দিকে মনোযোগ দিবা না, এইদিকে জাস্ট একটু তাকাবা। যেমন এনে যা যা আছে, ওই পাত্রের জন্য তো এরকম আর একটা কিছু আমার দরকার। তাই আমি ধরো মানে অনেকগুলো লেখা তো একটু স্লো, মানে পুরাই 7 হইলে ভালো হইতো। আচ্ছা, ওই যে ওইখানে গেছে, হ্যাঁ ওই পাশে গেছে একবার, বেশি ওই পাশে গেছে তাই না? আচ্ছা দেখো তো, যাই হোক আর একবার ট্রাই করি। না না, তোমরা বুঝবা, আমি একটা ঘটনা ঘটাবো এখানে। ট্রাই করি একটু, সমস্যা কি, যেহেতু সুযোগ আছে। আচ্ছা কপালে লাথি ওর। আচ্ছা হ্যাঁ হয় এম ক্যাপিটাল হবো আজকে, ও শেষ মরছে। আচ্ছা দেখো হয়েছে, বোর্ডে তাকাও। এ পাগলা, তাহলে এখন এইখানে মান বসাবো, কার মান বসাবো বলো? তাহলে আমি এটার এই পাশে নিয়ে আসি, MN মানে গুণ করলাম, এটা গুণ, তাহলে W গুণন 6.023 ইন্টু 10⁻23। অতএব N ইজ ইকুয়াল টু W গুণন 6.023 ইন্টু 10⁻23। বোর্ডে তাকান লাগবে একটু, এখানে লিখলাম হচ্ছে M, মান বসাবো এখন। তাহলে হচ্ছে W এর মান কত আছে এখানে? 10 ইন্টু 6.023, দেখা যায় না? একটু এদিকে অ্যাঙ্গেল করে একটু বসে পড়ছে, আর ইন্টু 10⁻23। আর এখানে আণবিক ভর দিলাম হলো 17। কত আসে রেজাল্ট? রাব্বানি একটু এদিকে থেকেছে, আজকে পোলাহান কম আছে। হ্যাঁ 3.543 ইন্টু 10⁻23 ×10⁻²T। আচ্ছা শোনো, এটা গেল অ্যামোনিয়া। আর একটা পদার্থ কি রাফ ইয়া, তুমি কি করো ইয়ে আলসামি, ওটা করতেছো তুমি, একটু একটা বুঝে নাও, এইদিকে তাকাও। এখন এই যে লাইনটা আছে না, আমি এই লাইনটার জন্য আসলে এত চেষ্টা করলাম, দেখো খেয়াল করো, তাকাও একটু, পরে করো। এই যে কপি করলাম, নিয়ে আমি এই যে এই জায়গায় রেখে দিলাম। কার জন্য রাখলাম এটা বলো তো? মানে আমি এটা করার একটা মানে এটাই আসলে বুঝাইতে চাইছিলাম, যেগুলো সব লেখা কাইটা দিতে চাইছিলাম। তো একটু খেয়াল করো, এই জায়গায় আমরা স্টার্ট করলাম অক্সিজেনের জন্য, তাই আমি একটা আইকন ইউজ করলাম, অক্সিজেন এর বা O2 এর অণুর সংখ্যা নির্ণয়, অণুর সংখ্যা নির্ণয়। আচ্ছা, আমি আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই পাশে যা যা করছি ওই পাশেও কী করছি, যেহেতু তাই করতেছি, একই জিনিস করতেছি, তাইলে এইটাকে আমরা তাই এইভাবে লিখতে পারি, ভাষাটা হবে এরকমভাবে, অনুরূপভাবে। মানে এখানে যেভাবে আসছিলাম ওটা অনুরূপভাবে গেছি, হয় এইটুকু লেখাই, খালি এই যে এই সূত্রটুকু লিখলাম, বুঝতে পারছি? এখন শোনো, এখন এটা যদি প্রথম পদার্থ ধরি, ওটা কি 2 নম্বর পদার্থ, তাই ম্যাথ করার সুবিধার্থে তাহলে তুমি এইরকম বলতে পারো, দেখো এটারও তুমি 1 ধরতে পারো, এটারও 1 ধরলে এখানে 1, এখানে 1, এখানে 1 1,
1 না ধরলে কোনো সমস্যা নাই, আমি কারণ এই জন্য তো বাংলাদেশে লিখে দিচ্ছি কার ক্ষেত্রে অঙ্ক করতেছি, জাস্ট বোঝানোর জন্য, ধরলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ধরো এখানে দিলাম 2, এখানে দিলাম 2, তাহলে এই যে এখানে হেয়ার দেয়। এখন বলো তো দেখি এখানে W2 এর মান কত? 10, এখানেও 10 গ্রামই আছে। আচ্ছা, তারপরে লাগবে হচ্ছে M2 এর মান কত? হ্যাঁ O2, তাহলে আমরা 16 গুণন তার সাথে 2 এর আভর এর আভর, তাহলে 32 লিখলাম গ্রাম পার মোল, গ্রাম পার মোল। আচ্ছা গেল, এটা মানগুলো বসাই দিলাম, হলো 10 গুণন 6.023 ইন্টু 10⁻23, আর নিচে আসলো 32, কত আসে? 1.882 ইন্টু 10⁻23। আচ্ছা, অতএব n1 ইজ নট ইকুয়াল টু n2, অর্থাৎ অনুসংখ্যার সমান না। উড়িয়ে নাও, বাসায় যায় কইরো, এগুলা না করলে এগুলা পারবা না। এগুলা শয়তানের ধোকা খাবা তোমরা। শয়তানে কবো, এই তুই তো এগুলা করস কেন, তুই অন্য কিছু কর, কিন্তু কয়দিন পরে যায় দেখবা যে কিচ্ছু পারো না। কি আচ্ছা, সেটাই আমরা দেখি। এই যে এইখানে একটা রুলের মতো লেখে রাখছি, এই যে ফন্ট ছোট হয়ে গেছে বেশি, লেখা আছে দ্রাবক প্লাস দ্রব ইজ ইকুয়াল টু দ্রবণ, অথবা দ্রব, এই যে এরকম দ্রব এর সাথে দ্রাবক যোগ করলে তোমার হবে হলো দ্রবণ। এই যে এইটাই লেখা আছে রুলে। আচ্ছা, এটা কিভাবে ধরবা? এর বোর্ডে তাকাবা, এখন ভালো করে বুঝে নেবেন, হয়তো কিন্তু এই যে এই টার্মটা বুঝবা না। এই যে এই টার্মের ম্যাথগুলা মানে মুখস্থের মতো পড়া হবে। আচ্ছা, এইখানে দ্রব, যেমন ধরো আমি লবণ নিলাম, লবণ আমরা লবণ খাই না, আর হলো পানি নিলাম H2 পাইকার পানি। তো তুমি লবণ নিলা হলো ধরো 10 গ্রাম, আর পানি নিলা হলো 1 লিটার। এখানে পানি বেশি না লবণ বেশি? পানি বেশি। লবণটা এটার মধ্যে গলে গেল, গলে যেটা হচ্ছে সেটা হলো লবণ পানি দ্রবণ, লবণ পানি দ্রবণ, মানে সলিউশন হইল। এখন কথা হইলো, দ্রব বলতে মানে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, মনে করে যে এটা সবসময় মনে হয় কঠিন পদার্থ হবো, আর দ্রাবক মনে হয় সবসময় লিকুইড হবে। না, ভ্রান্ত ধারণা আসছে কিন্তু। এখন এই ধারণা থেকে যখন ইন্টারের কেমিস্ট্রি পর্যন্ত পড়ে তখন ধারণা ক্লিয়ার হয়। সেটা হলো দ্রবণের অনেকগুলো প্রকারভেদ আছে অথবা ক্লাসিফিকেশন আছে। ফর এক্সাম্পল, তরল দ্রবণ, আবার হচ্ছে কঠিন তরল দ্রবণ। তাহলে একটা আসলে তরল দ্রবণ, আর একটা হলো কঠিন তরল দ্রবণ, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওই তো মানে একই, সামনে পিছে করলে একই জিনিস দ্বারা। তো এখন এইখানে যেটা আসতেছে এটা হলো দেখো কঠিন, এটা হলো কি তরল। দুটো মিক্সড করার পরে পাত্রের মধ্যে যেটা সেটা হলো তরল কঠিন দ্রবণ। এখন মনে করো তুমি নিলা হচ্ছে দুধ নিলা, মিল্ক নিয়ে তার মধ্যে তুমি পানি দিলা। তুমি 1 লিটার দুধ নিলা, নিয়ে সেখানে 2 চামচ পানি দিলা, ধরো কথার কথা চামচ, অর্থাৎ হচ্ছে ধরো 200 ml, হ্যাঁ মানে 2 স্পুন, অর্থাৎ 200 ml পানি দিলা। ওই যে বাসায় আমাদের গ্রামে মিল্ক গরম করার সময় একটু পানি দেয়, তাই না? যে মানে পানিটা যেন জলীয় বাষ্প হয়ে উঠে যায়, দুধটা যেন মানে হিটিংয়ে প্রসেস হয়, অথবা দুধ পাতলা করে নেয়। এখন কথা হইলো, এটাও তো লিকুইড, এটাও লিকুইড, কিন্তু এখানে পরিমাণ কোনটা বেশি বলো তো? এই যে এই জায়গায় এটা হলো তোমার হলো দ্রাবক, যেটা পরিমাণে কম এটা হলো তখন দ্রব। এটা হলো মিল্ক এবং পানির দ্রবণ। হ্যাঁ, পরিমাণ দেখে আমরা আপাতত বুঝতে পারছি তো। আর নর্মালি ধরো 95% ক্ষেত্রে আমরা মানে মানে যেটা লিকুইড অবস্থায় থাকে ওটারে দ্রাবক বলি। ওটার কি বলি? কঠিন তরলের ক্ষেত্রে 100% আর কি। এটাই গেল। আবার উল্টা করি, এইদিকে আসো। উল্টো হলে এমন, এইখানে পানি লিখলাম, পানি আসলো 1 লিটার, তো সেখানে 2 ফোঁটা দুধ পড়লো, ধরো হলো 100 ml দুধ পড়লো, ভুলে পড়ে গেছে। এখন বলো তো দেখি, এখানে দ্রাবক কোনটা আর দ্রব কোনটা? পানি হলো এখানে দ্রব, পানি দ্রাবক, আর এখানে তখন মিল্কটা হবে, মন থাকবে? তাহলে দ্রব এবং দ্রাবকের মধ্যে যেটা পরিমাণে বেশি সেটাকে আমরা দ্রব ধরবো,
আর যেটা পরিমাণে কম দ্রবণ। এখন এই জায়গায় দুইটাই কিন্তু দ্রবণ, দুইটাই দ্রবণ না? কিন্তু এনে আসো, এখন একটা মজার ঘটনা বলবো তোমাদের। লবণ তুমি নিলে হলো 5 কেজি, পানি নিলে হলো 200 ml, মানে অল্প একটু। এখন বলো তো লবণটা গলবো কি গলবো না? গলবে না, পানি শোষণ করে ও যেবার কঠিনই থাকবো। তাহলে ওটা কি দ্রবণ হবে? মানে এই ক্ষেত্রে যদি দ্রব কঠিন হয় এবং সেটা পরিমাণে বেশি হয় আর লিকুইডটা যদি কম হয় তাহলে ওটা গলবে না, তাহলে ওটা দ্রবণ হবে না। তার মানে এই ক্ষেত্রে সবসময়ই কী হবে, লিকুইডটা পরিমাণে বেশি থাকবে আর হচ্ছে তোমার হলো সলিডটার পরিমাণে কম থাকবে। কিন্তু এইটার ক্ষেত্রে তা না, এটার ক্ষেত্রে কম বেশি হলে সমস্যা নেই, কারণ তরল তরল দুইটা খালি মিক্সড হয়ে যাওয়া। তো এই জন্য হচ্ছে কম বেশি হইতে পারে। যেমন এখানে দুধ বেশি পানি কি কম, তাহলে হলো দুধের গাঢ় দ্রবণ। আর এখানে পানি বেশি দুধ কম, তাহলে দুধের হলো লঘু দ্রবণ। তাহলে এই যে নতুন দুইটা টার্মস আসলো, নতুন দুইটা কি আসলো টার্মস, একটা লঘু দ্রবণ আর একটা নাম কি গাঢ় দ্রবণ। তাহলে আসে এখানে একটা পয়েন্ট শিখে যায়, এই যে 1 মোলার দ্রবণ বলতে কি বোঝো, বা মোলার দ্রবণ বলতে কি বোঝো? যদি দেখো 1 লিটার পানির মধ্যে তোমার যে পদার্থটা তুমি নিছো সেটা যদি তোমার হচ্ছে 1 মোল হয়, তাহলে সেটারে বলা হবে 1 মোলার দ্রবণ। এটা প্রশ্ন আসবে 1 মোলার দ্রবণ কাকে বলে, তাহলে এইভাবে বলতে হবে। সংজ্ঞাটা বানান সহজ, তুমি প্রথমে খাতার মধ্যে লিখবা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক ইকুয়ালস টু দ্রবণ, এটা লেখা নেবা, লিখে যেভাবে লিখবা 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব যদি হচ্ছে 1 মোল হয়, এইভাবে সংজ্ঞাটা বানিয়ে মনে রাখা লাগবে, তাছাড়া মনে রাখা সম্ভব না। তারে বলা হয় মোলার দ্রবণ। এই যে এখানে লিখবো হচ্ছে MOL মোলার। আচ্ছা, 1 লিটার দ্রবণে 1 মোল পদার্থ, 1 মোল মানে দ্রব, মোল। আমি এটা ভালো করে বুঝাইতেছি, প্রবলেম হবে, নয়তো সামনে ম্যাথ বুঝবা না। তোমরা একটু বোর্ডে তাকাও, আমি এটা ধরে রেখে আমি আর একটা স্লাইড নিলাম, এই পর্যন্ত মুছে দিলাম। বাচ্চা এদিকে তাকাও তো। ধরো আমি লিখলাম হচ্ছে, এবার দ্রবণ আগে লিখলাম সমান দিয়ে এখানে লিখলাম দ্রব, তারপরে লিখলাম দ্রাবক, উল্টা করলাম। এখন 1 লিটার, যেমন ধরো উদাহরণ দেই, এটা একটা গ্লাস, এটা রাব্বানিকে বাসায় গেছিলাম, রাব্বানিরে ধরো অনেক ব্যথা দিছি বা মারছি, ইনস্টিটিউটে এসে পড়ে নাই, তার জন্য ওর আম্মু ওকে বললো স্যারকে আপ্যায়ন করো, ও আমাকে শরবত খাওয়াবে, শরবত। আলসামিগো বাসায় গেলাম, চিনি শরবত খাওয়াইব, চিনি শরবত মানে ট্যাঙ্কিতে আমার ডুবিয়ে রাখবা? ও আচ্ছা, না চিনি শরবত, সবাই আমার চিনি। এটা গেল ধরো, এটা গেলাম হচ্ছে শিশির গো বাসা। এখন ওর মনে তো অনেক রাগ, এই জন্য ও 1 লিটার পানি দিছে, ও 1 লিটার পানি দিছে, ও 1 লিটার পানির শরবত খাইতে পারি দিছে, ও দিল হলো 200 গ্রাম চিনি দিল। আর এটা হচ্ছে ধরো আলসামিগো বাসায় গেছি, ও অনেক লাভ করে অথবা ভালোবাসে, এই জন্য ধরো ½ কেজি চিনি দিল। আর অগো বাসায় গেছি, ও আসলে এক্সপিরিয়েন্সড না, মানে বয়ম খুলতে যায়, বয়মের মধ্যে 2 কেজি আসাল পড়ে গেছে। হ্যাঁ সেটাই, এটাও একটা ভালো দিক। এখন এখানে লিটারে লিখছি, তাহলে এটা কি দ্রাবক না? ধরো এখানে লিটারে লিখছি দ্রাবক, দ্রাবক কি নিছি, পানি নিছি, কি নিছি, পানি নিছি, কি নিছি, পানি নিছি, দ্রাবক হিসেবে পানি নিছি, দ্রাবক হিসেবে পানি নিছি। এখন কম্পারিজন করো তো, কোনটা বেশি গাঢ় আর কোনটা বেশি লঘু? এটা হলো সবচেয়ে লঘু, এটার সাইডের ঘনত্ব বেশি, এটার সাইডের ঘনত্ব বেশি, তাই না? এখন আমাকে স্বামীর যে সমস্যাটা হয়েছিল, এই যে এনে যে মোলের কথা কইছি, স্বামী ওটা বোঝে নাই, কিন্তু এইবার স্বামী বুঝতেছে। এনে গ্রাম লিখছি, এনে কেজি লিখছি, যদি এটার করি তাহলে এটা হবে 2000 গ্রাম, 2000 গ্রাম, এখানে ধরো হলো 500 গ্রাম। এখন কি জিনিসটা বুঝছো? এখন ওই যে বলো, তাহলে ওখানে মোল লিখলেন কেন জিজ্ঞেস করো। যেমন মোলের কথা যদি এখন বলি, তাহলে ব্যাপারটা হয় এরকম, আমরা কি শিখছিলাম, N = W/M, তাই না? কথা হলো মোল বের করব, কে কত মোল চিনি দেয় আসলে আমাকে এই বানিয়ে দিছে, খাওয়াইছে শরবত। তাহলে মোল বের করার জন্য তুমি 500 গ্রাম নিছো না, না মোল হলো N, কি মোল সংখ্যা বলে না এখানে?
তুমি 500 গ্রাম দিছিলে, একজনে 500 গ্রাম দিছিল, কি দিছিলে? চিনি। চিনির সংকেত কি বলতে পারো? আচ্ছা, C12, H22, O11, এটা হলো চিনি। C12, H22, O11। তাহলে এখানে কার্বনের হলো 12, কার্বনের সাথে 12টা আছে, 12 দ্বারা গুণ, প্লাস হাইড্রোজেন হলো 1, তার সাথে 22 গুণ, প্লাস অক্সিজেন আছে হলো 16, তার সাথে 11 গুণ। কত হয় দেখো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা তুমি পানি না পড়ে রইলা কেন? আগে চিনির মোল সংখ্যা বের করতেছে, এই যে মোল মোল, হ্যাঁ চিনির মোল সংখ্যা বের করতেছে। কত হয় না তাই কো? 16, 11, এত তো হওয়ার কথা না। ও তাড়াতাড়ি করো তুমি, সম্ভবত না। এটা হচ্ছে 12 গুণন 12 প্লাস 1 গুণন 22 প্লাস 16 গুণন 11, 342। বাচ্চারা খেয়াল করো, এখানে দিলাম 342। হ্যাঁ, তাহলে 500 রে 342 দিয়ে ভাগ দাও। ভাই নেন, এটা করেন, হাত হাত পাও ক্যালকুলেট। 1.46 mol মোল। আচ্ছা বাদ দাও, এটার মধ্যে তাহলে বের করো তো। তাহলে N ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই তার আণবিক ভর। W এর মান কত আছে? 200 গ্রাম। উপরে 200 গ্রাম দিলাম, নিচে কতটুকু? 342। কারণ অত চিনি দিয়ে বানাইছে, কত হয়? 0.58 মোল। এইটাই কত মোল আছে বের করো এখন। N ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে উপরে দিলাম 2000 আর নিচে দিলাম হচ্ছে 342, 5.84 মোল। আচ্ছা এখন বাবু এইদিকে দেখো, মোলার দ্রবণ হইতে হইলে কত মোল হওয়া লাগবে? এখানে কি 1 মোল বের হইছে? এটা 1 মোলার দ্রবণ না, বুঝাতে পারছি এবার? এটা 1 মোলার না, এটা 1 মোলার না। এইবার আমি ধরো সালমাদের বাসায় গেছি, তো সালমাদের বাসায় যেয়ে খাইতে পড়ছি, ও রসায়নের ছাত্রী, তো রসায়নের ছাত্রী, ও বানান শিখছে 1 মোল দ্রবণ কীভাবে বানান লাগে। তো হিসাব করলো যে N ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই M। তো দেখলো যে চিনির ভর হইল 342, তাই ও 342 গ্রামই চিনি দিল, পানির মধ্যে 342 গ্রাম দিল। তাহলে কাড়াকাড়ি করলে এখানে কত হয়? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, পাঞ্জাবির সাথে। তাহলে 1 মোল, এই যে এটা হলো 1 মোলার দ্রবণ, 1 মোলার ঘনমাত্রার দ্রবণ বানাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি পদার্থের পরিমাণ, ওই যে দেখো লিখছে, যদি পদার্থের পরিমাণ 1 মোল হয়, এইবারও চিনি দিছে 1 মোল, এই যে মোল বের করলাম 1 মোল, আমরা ম্যাথ করে বের করলাম, ও 1 মোল চিনি দিছে। হ্যাঁ, এই যে মোলার এককে যে আসতেছি, এটারই আমরা বলবো মোলারিটি, মানে ঘনমাত্রা। এই যে ঘনমাত্রা পড়াইছে না, ওই যে তোমরা গত ক্লাসে দুঃখ প্রকাশ করে বললা যে আমাদের ডিরেক্ট মোলারে গেছে, মানে এই বেসিক থেকে আস্তে আস্তে আমরা ঘনমাত্রায় ঢুকতেছি, সেটাই বুঝতে পারছি। এখন আপাতত একটা সেন্স ক্রিয়েট হয়েছে কি, যে হচ্ছে ঘনমাত্রা জিনিসটা কি। এই এখান তাকাও, এই পুরা ঘটনার মধ্যে সবচেয়ে কোনটার ঘনমাত্রা বেশি? তার মানে এইটার মোলারিটি বেশি, এটার মোলারিটি বেশি, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ওইটা তার চেয়ে ওইটা কম, কারণ 1.46, আর তারপর হলো 1 মোল এইটা, আর লাস্টেরটা হলো লেস দেন 1-এর চাইতে, তার মানে সবচেয়ে লঘু ওইটা, ওটা মানে টেস্টি লাগলো না। 2 কেজিটা খাইলে ধরো অসুস্থ হয়ে পড়বো। এখন কেমন যে হবে শিশির, সেটাই তো আসলে এখন আমরা ঘনমাত্রা সম্পর্কে একটা আইডিয়া এসেছে কি আমাদের? তাহলে ঘনমাত্রা চেঞ্জ হইতেছে কিসের কারণে? কেউ কি আমাকে বলতে পারো? দ্রব্য মানে পদার্থের পরিমাণের কারণে, তাই না? কখন? যখন সবগুলা পাত্রে 1 লিটার করে পানি নিচ্ছি। কয় লিটার করে? 1 লিটার। এইবার যদি অন্য ঘটনা ঘটে, যেমন মনে করো ও নিচে হইলো
মনে করো হাফ লিটার পানি, ও নিচে 1 লিটার পানি, ও নিচে 3 লিটার পানি, তাইলে এখানে দুই কারণে ঘনমাত্রা চেঞ্জ হয়, একটা হলো দ্রবের কারণে আর দ্রাবকের কারণে। কাহিনী কি বুঝছি আমরা? কথা বলো না কেন? আমি এই যে এটা সেভ করে রাখলাম, এইটা শেয়ার করব পিডিএফ আকারে। আচ্ছা, এখন আসো তাহলে এই যে হিসাব বরাবর 1 মোল কিসের মধ্যে, যদি 1 লিটারের মধ্যে থাকে, অন্য কোনো লিটারের মধ্যে থাকলে আবার কিন্তু 2 লিটার 3 লিটার হাফ লিটার এরকম কিছুর মধ্যে যদি 1 মোল থাকে, তাইলে কিন্তু সেটার আমরা মোলারিটি বলবো না, মানে 1 লিটারে হওয়া লাগবে, তাহলে সেটার কিন্তু 1 মোলার দ্রবণ বলবো না। হ্যাঁ, আচ্ছা, মানে তখন 2 মোলার দ্রবণ বলে সেটারে। যদি 3 দেই তাহলে 3 মোলার দ্রবণ, 4 দিলে 4 মোলার দ্রবণ আসতেছে সামনে। এটার ব্যাখ্যাটা এই যে এখানে একটা চার্ট শিখাবো তোমাদের, এই যে এই চার্টটা, এই যে চার্ট শিখানো হবে, বুঝছো কি? আচ্ছা, এটা আসো। আচ্ছা, এখানে উল্টা পাল্টা হয়, শীটে থাকবো না কেন? শীট থেকেই তো, আমার শীট থেকেই তো এগুলো নেওয়া হয়েছে। শীটে থাকবো না মানে তুমি ভালো করে না পড়লে বাসায় যা খুলবাই না, বাসায় যা তুমি শুয়ে পড়বা। এগুলো যখন আমি অনেক দিন ধরেই তো পড়াই, 17 বছর প্লাস ধরে পড়াই, তো তোমাদের জন্মের আগে থেকে এই 17 বছর ধরে যে পড়াই, যেমন পড়ানোর সময় আগে বোর্ডে লিখে পড়াতাম, তো যারা ধরো টপার ছিল ওদের বলতাম তুমি এই পার্টটাই না আমাকে দিবা, ও আগে প্রচুর সময় লাগতো কিন্তু পড়াতে। যেমন ওই যে বোর্ডে এখনও লেখা রয়েছে, এই যে এরকম করে লিখে দিত, এইগুলাই দেখবা শিটের মধ্যে। ওই যে কম্পিউটার ম্যান ছিল তখন, কম্পিউটার ম্যান এইগুলাকে শিটে কনভার্ট করে দিত, বুঝতে পারছি? এগুলো আমার অনেক পরিশ্রম এর কাজ। তা আসে এখন এইখানে একটা কথা আমরা বুঝিয়ে যাই, এই যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক বলার কারণ নৈর্ব্যতিক আসবে, নিচের কোনটা সার্বজনীন দ্রাবক। পানি মোটামুটি ম্যাক্সিমাম পদার্থকে গুলে ফেলতে পারে, যেমন কেরোসিনকে সবাইকে গোলাইতে পারে, পারে না, কিন্তু পানির লিমিটেশন কম, এর জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। দ্রাবক পরিমাণে বেশি হলে লঘু দ্রবণ হয়, দ্রাবক পরিমাণে কম হলে গাঢ় দ্রবণ হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, এখানে দ্রাবক 250 ml, এখানে হলো 200 ml, কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড আছে 10 গ্রাম, এখানে 10 গ্রাম, অর্থাৎ দ্রব্য এই জায়গায় কনস্ট্যান্ট, দ্রব্য এখানে পরিবর্তন হইতেছে না, পরিবর্তন হইতেছে দ্রাবক। তাহলে এখানে যেহেতু দ্রাবক হচ্ছে বেশি, তার মানে হচ্ছে এটা এইদিকে, এটা হলো দ্রাবক বেশি, দ্রাবক যেহেতু বেশি তাইলে হচ্ছে এটা হলো লঘু, আর দ্রাবক যেহেতু কম এটা হলো গাঢ়। মানে এখানে দুটার মধ্যে 10 গ্রাম করে লবণ আছে, কিন্তু এটার মধ্যে পানি বেশি দিছো, তাহলে এটা পাতলা লাগবো না, সেটাই বলছে বেসিক। যদি তোমার হলো এই জায়গায় ধ্রুব একই দ্রব্য, মানে একই দ্রব্য মানে কি, দ্রব্য যদি পরিমাণে ঠিক থাকে, যেমন দ্রব্য এখানে 10 গ্রাম 10 গ্রাম, তখন যেটার মধ্যে দ্রাবকের পরিমাণ বেশি থাকে, যেটার মধ্যে বেশি এটার মধ্যে কম, সেটা হবে লঘু দ্রবণ, তাহলে যেটা লঘু দ্রবণ। আর যদি দ্রব্য একই দ্রবকের মধ্যে দ্রাবকের পরিমাণ কম থাকে, তাহলে সেটা গাঢ় দ্রবণ। এই যে দ্রাবকের পরিমাণ কম, মানে একই, এই যে এইটা বেসিক, এই বেসিকে দেখো এখানে 70 গ্রাম, এই জায়গায় কি 50 গ্রাম, কিন্তু দ্রাবক এই জায়গায় এবার দুটোর মধ্যে 50 ml করে আছে, তার মানে হচ্ছে এখানে দ্রাবক চেঞ্জ করে নাই, চেঞ্জ করছে দ্রব্য। তাহলে এখন বোঝা গেল যে এটা যেহেতু একই দ্রাবক সমানে সমান, এটার মধ্যে পদার্থ বেশি, তাহলে এটা গাঢ়, এটার মধ্যে পদার্থ কম, লঘু। আচ্ছা গেল। এখন আসো এই যে এই জিনিসটা যেটার কথা বললাম যে এটা কীভাবে শিখবা, তো এটা এই যে দেখো বিডি স্যারের তৈরিকৃত শখ, মানে এই শখটা আমাদের তৈরিকৃত। তো আমরা এখানে যেটা বলছি, মোলার ঘনমাত্রা তৈরি করার ক্ষেত্রে আগে এই সমীকরণের হেল্প না লাগবে, দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব্য প্লাস দ্রাবক, তাই না? তো মোলার ঘনমাত্রা হিসাব করার জন্য পদার্থ সবসময় দ্রবণ সবসময় 1 লিটার নিয়ে হিসাব করা হয়। কয় লিটার? অর্থাৎ প্রতি লিটার দ্রবণে, এই যে খেয়াল করো, প্রতি মানে 1 লিটার দ্রবণে তাপমাত্রাটা এখানে নির্দিষ্ট রাখা লাগবে। কেন জিজ্ঞেস করো? কারণ আমরা ওই যে বলছিলাম যে তাপমাত্রা চেঞ্জের কারণে আয়তন চেঞ্জ হয়, মনে আছে? আচ্ছা, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে, এখানে দেখবা যদি দ্রবীভূত দ্রব্য 1 মোল হয় বা 1 মোল, মানে মোলকে এইভাবেও লেখা যায় MOL ই একটা, অথবা 1 MOL E2 ছাড়াও লেখা অনেক স্যার, তার জন্য এখানে কথা হয়েছে। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা যদি 1 হয়, তাহলে তার মোলার দ্রবণ বলা হয়, অথবা সংক্ষেপে তাকে 1 মোলার দ্রবণ বলে, মোলার দ্রবণ বলা হয়, দ্রবণ বলে। আচ্ছা খেয়াল করো, যেমন 1x ও যা শুধু এক্সও তাই, অর্থাৎ 1 মোলারও যা শুধু মোলারও তা, এটা মনে রাখা লাগবে। আচ্ছা, এইটা বোঝানোর জন্য আমরা আর একটু হেল্প নিতে পারি এই পেজে এসে। যেমন মনে করো আমরা এরকম করতে পারি, 1 লিটার দ্রবণে দ্রবীভূত
আমি লিখলাম বোর্ডে তাকাও, এখানে লিখলাম দ্রবণ ইজ ইকুয়াল টু লিখলাম দ্রব প্লাস দূরে লিখলাম দ্রাবক, এখানে দ্রাবক কোনো কাজ করতেছে না, এখানে লিখলাম দ্রবণ ইকুয়ালস টু লিখলাম হলো দ্রব প্লাস দূরে লিখলাম দ্রাবক। তোমরা কিন্তু অমনোযোগী হচ্ছ। এখন 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রবের মোল সংখ্যা লিখলাম 1 মোল, তাহলে তারে বলবো মোলার দ্রবণ, তাহলে কি বলবো 1 মোলার দ্রবণ, মোলার দ্রবণ, ওই যে স্বামী যেটা বললো। এখন 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রবের মোল সংখ্যা যদি 2 মোল হয়, তার মানে 1 রে কত দিয়ে গুণ করলাম, মানে 2 অক্ষে 2, বুঝতে পারছো? 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রবের মোল সংখ্যা 1 রে 3 দ্বারা গুণ করলাম, তাহলে দ্রবীত দ্রবের এটারে বলতে হবে 2 মোলার দ্রবণ, এটারে বলতে হবে 3 মোলার দ্রবণ। কি তোমরা কথাটা বুঝছো? যদি 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রবের মোল সংখ্যা 1 রে 4 দিয়ে গুণ দিলাম, এত মোল হয়, তাহলে এটার বলবো 4 মোলার দ্রবণ। কারো কোনো সমস্যা আছে? এই দিকে করছি গুণ, গুণ করলে বাড়ে, আসো ওখানে করবো এবার ভাগ। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা যদি 1 রে, এখানে ধরো আমি করছিলাম হলো গুণ, 1 রে আমি ভাগ করব 2 দিয়ে, 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যে আমি ভাগ করব 10 দিয়ে, 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যকে ভাগ করব 100 দিয়ে, 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মূল সংখ্যাকে ভাগ করব 1000 দিয়ে। যে কোনো সংখ্যা দিয়েই করা যেতে পারে, কিন্তু এই কয়টা হলো এমসিকিউ এর জন্য শিখতে হয়, তাই আমি শিখাইলাম। তো করলে কি হবে, এখন এটারে যখন ভাগ করলা, এখানে করছিলে 1 জন্য বলছো মোলার, তাহলে 1 রে তুমি অর্ধেক করলা, অর্ধেক করলে তাহলে তারে বলা হবে সেমি মোলার, সেমি মোলার, নয়কার মোল লাইকার লার মোলার। এই যে পাগলা, তোদের এই যে 1 যখন ছিল, 1-এর সাথে শুধু তুই মোলার দিলি না, তাহলে সেই হিসাবে সেমি মানে কি বলো? সেমি মানে হলো হাফ অথবা অর্ধেক, অর্ধেক, অর্ধেক অথবা অর্ধ, এইরকম হয়। তাহলে আমি এটা বলতে পারি সেমি মোলার অথবা অর্ধ মোলার অথবা অর্ধেক মোলার। কি মন থাকবে? তাহলে এটা নৈর্ব্যক্তিকে কিন্তু এগুলো লাগবে আমাদের। এর 10 দিয়ে ভাগ দিলে, 10 দিলে সেটারে বলা হয় ডেসিমোলার, 100 দিয়ে ভাগ দিলে সেটারে বলা হয় হচ্ছে সেন্টিমোলার, সেন্টি, 100 থেকে আসছে সেন্টি, আর এটারে বলা হবে মিলিমোলার, মিলিমোলার, মোলার। তাহলে আমাদের নৈর্ব্যক্তিক আসবে যে হলো, তাই আমার দিকে তাকাও, প্রশ্ন আসবে সেমিমোলার কাকে বলে। এখন আমার দিকে তাকাও, আমি এটা শিখিয়ে দিই। 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্য যদি হাফ মোল হয়, তাহলে তাকে সেমিমোলার দ্রবণ বলা হয়। এখানে কিন্তু মোল লেখা লাগবে, একক হিসেবে মোল, ওই যে ওখানে কিন্তু মোল, মোল, এখানে মোল, এখানেও মোল, এখানেও মোল। আচ্ছা দেখো, তাই আমরা হলো 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা যদি হাফ মোল হয় অথবা 0.5 মোল হয়, তাহলে তাকে সেমিমোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা যদি 1/10 মোল হয়, তাহলে তাকে ডেসিমোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণে আচ্ছা, শুরুতে কিন্তু একটা জিনিস বলতে হবে, তাপমাত্রা স্থির। তাহলে শুরুতে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়, বলো তো কি বলছি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা যদি 1/100 মোল হয়, তাহলে তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা যদি 1/1000 হয়, মিলিমোলার দ্রবণ বলা হয়। পারবা? বুঝাইতে পারছি? এগুলা সব কখর মধ্যে আছে। হ্যাঁ, ওই যে তাপমাত্রা, আচ্ছা ভালো একটা প্রশ্ন। তাপমাত্রা আমি কি বলছি? স্থির তাপমাত্রা, কিন্তু এখানে বলি নাই এত ডিগ্রি। স্থির মানে কি? যেমন আমার রুমে 25 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রির সবাইকে এটা লাগবে। এখন কানাডা তুমি পড়তে গেছো, ওইখানে এখন যে অবস্থা, এখন 25 ডিগ্রিতে উড়াইতে গেলে অনেক তাপের প্রয়োজন হইতেছে, রুমে অত খরচ করতে চাইতেছে না, ল্যাবে তাদের অত টাকা খরচ করতে চাইতেছে না। তারা কইলো এক কাজ কর, রুমের টেম্পারেচার তোরা উঠা। মনে করো এখানে কাঠ, এদিকে রাশিয়ার যুদ্ধ লাগে গেছে গা, ধরো গ্যাস ট্যাসের অভাব পড়ে গেছে, সেই ক্ষেত্রে কাঠ পুরা দিয়ে ল্যাবে তাপমাত্রা বাড়ানো লাগতেছে, ভিতরে সিস্টেম টেস্টেম। না না, ল্যাবে তো অবশ্যই তো তোমার হিটিং প্রসেসের তো আছে, ওটার নামটা কিন্তু কি যেন আমি বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, রুমের ভিতরে ওইটুকুর কথাই বলতেছি। আচ্ছা, ফায়ার প্লেস বলে? ফায়ার উড, ওইখানে যে কাঠগুলো ব্যবহার করা হয় ওগুলোর বলে ফায়ার উড। তো যে কথা বলতেছিলাম, তো ওরা তখন কি করবে, তো খরচ কমানোর জন্য ধরো ওরা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইস্ট তাপমাত্রা উড়াইতেছে বা 8 ডিগ্রিতে কাজ করতেছে। যেমন যার পৃথিবীর মানে যেগুলা ধরো মোটামুটি বসবাসযোগ্য জায়গার মধ্যে, যেমন ফিনল্যান্ডে বেশি পরিমাণ বরফ পড়ে, তো ফিনল্যান্ডে ধরো আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে মানে স্টুডেন্ট লাইফের, তো ওরা হলো মাঝে মাঝে যেমন মানে আগে তো ওই যে ফিনল্যান্ড যেতে চাইলাম, এর জন্য ফিনল্যান্ডের খালি ভিডিও দেখতাম। মানে আমাদের যখন যেটা দেখি আমরা ওটা নেই পড়ে থাকি না ইউটিউবে, কয়দিন মানে ইউএসএ যাব, কাগজপাতি ইউএসএ অ্যাম্বাসিতে মানে ইউএসএ অ্যাপ্লিকেশন করলাম,
এম্বাসিতে যাওয়ার আগে মানে সারাদিন খালি মানে আমাকে বলা হলো মিশিগান ইউনিভার্সিটিতে আমার হলো মানে অ্যাপ্লিকেশন করছে, অফার লেটার আসছে। তো আমি তখন খালি মিশিগান ইউনিভার্সিটির মনে করো দেখতাম, মানে ক্যাম্পাস কেমন, ওই এরিয়া কেমন, খালি ভিডিওস দেখতাম। মানে মনে এলো রাতে ঘুমাইলে আবার স্বপ্নে দেখতাম যে মিশিগানে আমি রয়েছি। আবার কিছুদিন সে বললো যে আমার মুখস্থ এইগুলা কি যেন ইয়ংস্টন স্টেট ইউনিভার্সিটি, তখন আবার ইয়ংস্টন স্টেট ইউনিভার্সিটি, যেটা সংক্ষেপে আর কি গুগলে সার্চ দেব ইয়ংস্টন স্টেট ইউনিভার্সিটি, এই যে এইটা হলো সংক্ষিপ্ত রূপ YSU লিখলে আসবে। হ্যাঁ, তো ওইটার মনে করো হোস্টেল ফেসবুক পেজ টেস মানে সব লাইক দিয়ে রইলাম, যে তো যাচ্ছি কিছুদিন পরে, মানে ওইখানে রেসিডেন্স কি, ওখানে খরচ কত, হ্যান ত্যান, সারাদিন ওইগুলা মানে যখন কাজ নেই না, এখনও তো হয় নাই, মানে ভিসা রিজেকশন হলো। আবার কিছুদিন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কাজ করলাম, মানে আসলে এক এক সময় এক একটা নিয়ে কাজ করছি। অস্ট্রেলিয়ার কোন সিটি, মেলবোর্নের খালি ভিডিও দেখলাম কয়দিন আমি এইটা। আর জার্মানির কিছুদিন করলাম, জার্মানি অবশ্য জার্মানির গ্রাম ভাই ছবির মতন, ছবি একদম ছবি, ঠিক আছে। তো ভালো করে করো, ভালো কিছু আছে লাইফে। তাহলে এইটুকু বুঝছি আমরা নাকি, ঘনমাত্রা তো বুঝছি নাকি? ও যাইতে পারিনি, যাবো হুট করে একদিন, দেখবো যে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা আসো যাওয়ার, এই যে এখানে যেগুলা বুঝলাম বোর্ডে তাকাও, এই যে হাফ মোল হলো 0.5 মোল, সেমি মোলার দ্রবণ অথবা অর্ধমোলার দ্রবণ বলে। 1 লিটার দ্রবণ 1/10 হলে 0.1 মোল ভাগ, মানে এখানে পূর্ণ ইয়াতে রাখছি, ভগ্নাংশ কেন ভাগ করছি, এটা ডেসিমোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণে 1/100 করলে 0.01, সেটা সেন্টিমোলার দ্রবণ বলে। 1 লিটার দ্রবণে 1/1000 করলে মিলিমিলার দ্রবণ, অর্থাৎ 0.001। পারবা না? আচ্ছা আচ্ছা, সংজ্ঞা এই যে এখানে দিছে, বোর্ডে তাকাও। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার, এই যে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, আচ্ছা মোল সংখ্যা কি একটা ছিল না ভিন্ন ভিন্ন মোল সংখ্যা ছিল? কথা বলে না পোলাপান, ভিন্ন ছিল, কারণ একবার 1/10 নিলাম, 1/2 নিলাম, 1/3 নিলাম, ভিন্ন ভিন্ন মান নিলাম না। তাহলে মোল সংখ্যা কী হলো? চেঞ্জ হলো। শুধুমাত্র চেঞ্জ হলো না কোনটা? আয়তন, 1 লিটার দ্রবণ। তাহলে এই যে এটা হলো ফিক্সড এই জায়গায়, আর এটা হলো পরিবর্তন। আচ্ছা ধরো, তাহলে বিষয়টা আমরা এইভাবে লিখবো, ভি লিটার দ্রবণে, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। তোমরা যেটা মুখস্থ করছো সেটা আমি লজিক দিয়ে এখন শিখিয়ে দেবো, কারণ স্কুলে এই বিষয়টা তোমাদের মুখস্থই করানো হয়েছে, যেটা হলো মোলার ঘনমাত্রার সূত্র, কিন্তু আমি এটা দেখাই দেবো কিভাবে আসলো। অর্থাৎ এই যে এই সূত্রটা মুখস্থ করা হয়েছে, তাই না? S = N/V। আচ্ছা দেখো, তাইলে আমি এখন এখানে লিখলাম 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা = N/V। লেখা যায় কিনা? ঐকিক নিয়ম অনুযায়ী লেখা যায় না? ভি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা N, অতএব 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা N/V। এখন এইখানে লেখা আছে প্রতি লিটার মানে কি? আরব বলো তো, প্রতি লিটার মানে কি? 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে, এই যে এইটুকুকে কি বলতেছে? মোলারিটি বলতেছে। কি বলতেছে? তাহলে এই যে এইটুকুকে আমরা এখন কি বলতে পারি? এইটুকুকে আমরা, মানে এই খাঁচাকে আমরা বলতে পারি মোলারিটি = N/V। এই যে এটা হলো মেইন সূত্র। মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা। কি দ্বারা? আচ্ছা, একটু আগে যে গল্প গুজবগুলো আমরা করলাম, স্বামীর বাসায় গেলাম এই পরিমাণ আমারে শরবত দিল, অমুকের বাসায় গেলাম এই পরিমাণ শরবত দিল, হ্যাঁ তো শরবত দিল, এই যে বিভিন্ন কিছু আমি বললাম, মূলত ঘনমাত্রা বুঝাইছি। কি বুঝাইছি? এখন ঘনমাত্রার ইংরেজি কি? আমি লিখলাম ঘনমাত্রার ইংরেজি হলো কনসেন্ট্রেশন, অথবা আমরা এটা বলবো স্ট্রেংথ। এখন কনসেন্ট্রেশনের সি দ্বারাও প্রকাশ করা যায়, স্ট্রেংথের এস দ্বারাও প্রকাশ করা যায়। আমি এখানে S = N/V দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ আমাদের যে মাধ্যমিক লেভেলের বই রয়েছে S = N/V, এই সূত্রটা ইউজ করা হয়েছে। বুঝতে পারছি? এখন কনসেন্ট্রেশন যদি দাও, তাহলে এখানে শুধু C = N/V। আমরা অনেক নৈর্মিতিকে দেখবো, যখন নটরডেম অথবা সেন্ট জোসেফে যাবা, কালকে যে এখানে
নাফি নামের একজনের সাথে দেখা হয়েছিল, স্টুডেন্টও ছিল। ও বললো যে হ্যাঁ নাফি, ও হলো নটরডেমে পড়ে। তো ও বললো আব্দুল হাত নামের একটা স্টুডেন্ট ছিল লম্বা করে, ও হলো সেন্ট জোসেফ ইয়েতে, আর ও সৃষ্টির ছিল কিন্তু স্টুডেন্ট, সৃষ্টির বিয়ন বেসের স্টুডেন্ট ছিল, অনেক লম্বা ছিল, আমার চাইতেও একটু বেশি লম্বা। হ্যাঁ, পরে মনে করো হচ্ছে সেন্ট জোসেফ নটরডেম দুইটাই চান্স পেয়েছে, ওরা দুই ভাই বোন ছিল, আমার কাছে পড়ছে। তো দেখো টানাইন টানানো দরকার ছিল, ভালো স্কুলের এটা অ্যাচিভমেন্ট সৃষ্টিতে। কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমরা যে যাই কিছু যতই ভাব ধরো, সৃষ্টিতে কিন্তু 1 to 20 বা 10 সিরিয়াস পড়াশোনা করে ভালো স্টুডেন্ট, বুঝাইতে পারছি? ভাব যে যাই কিছু যে যতই ধরুক, ফর এক্সাম্পল যেমন 10-এর একটা স্টুডেন্ট, 10 এখনকার 10, ওর নাম হলো আহাদ, ওরা সবাই আহাদ বলে, আমি ধর এবিডি আহাদ বলি, আব্দুল আহাদ। ও ভালোই পড়ে, এক না ওর রোল 12, ও এখানে পড়ে। হ্যাঁ এখানে না, ও হলো মানে ইন্টার ফিজিক্স থেকে ম্যাথ ট্যাথ করে, তো সেই জায়গায় দেখলাম যে ও নিজে নিজে পড়ে, কিন্তু এটা ভালো না, আর ভালোই ঘাটাঘাটি করে প্রচুর। আমি ধরো 10, হ্যাঁ ভালো অনেক। যেমন আমরা যদি বলি সৃষ্টির, যদি আমরা দেখি সৃষ্টির অবশ্যই একটু মার্কেটিংয়ের মতো হয়ে যেতেছে। সৃষ্টির হচ্ছে প্রতি বছরই 10 থেকে 12 জন নটরডেমে তো দেখাই যায়, সেন্ট জোসেফ নটরডেমে আছে, ভালো ভালো জায়গায় আছে। কারণ হলো তোমরা যেটা পুলিশ স্টুডেন্ট বেশি হয়, তো এই জন্য আমি বললাম আর কি, সিএস স্টুডেন্ট হিউজ আছে, কারণ তাদের তো অনেক সিট 1500-র মতো। যেমন অনেক আগের কথা যদি বলি, আমার স্টুডেন্ট, ওর নাম হলো মেহেদি, এখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি, তো ওর ব্যাচেলর শেষ হইলো, ব্যাচেলর মেহেদি না ওর নাম যেন কি, নামটা মনে নাই এখন। ও হলো মানে ঠিক তোমার সাইজের, ও বেশি লম্বা না, কিন্তু দেখতে অনেক ফর্সা। হ্যাঁ মানে ওরে দেখে বুঝবো না যে ওর বয়স এত হয়েছে, মানে ব্যাচেলর মনে হয় শেষ, অথচ ও সামনে এলে বাজবো মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে। এরকম কিছু মানুষের বয়স হলে বোঝা যায় না, যেমন ওর বয়স হলে সহজে বোঝা যাবে না, কিন্তু আমাদের বয়স হইতে, যেমন ওর তো একদম পিচ্ছি পিচ্ছি দেখা যায়, পিচ্ছি সবাই, কিন্তু একটা সময় দেখবো হঠাৎ করে শরীর চেঞ্জ হয়ে গেছে। তো আচ্ছা যেটা, তো দেখো এইখানে দেখো এটুকু তো আমরা আপাতত বুঝছি না। আচ্ছা আমার হাইট 5 ফুট 10 প্লাস। আচ্ছা দেখো, তো দেখো এখন, আচ্ছা দেখো এই জায়গায় যেটা শিখলাম, এস ইজ ইকুয়াল টু, আমরা শিখলাম হলো এন ডিভাইডেড, ধর কি শিখলাম আমি, হ্যাঁ এস ইজ ইকুয়াল টু, এই দেখো এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, এটা শিখলাম না? তাকাও, এই যে এখন আমি ওর জন্য লজিক দাঁড় করাবো, ঠিক আছে, যে আমাদের কিছু কেন মুখস্থ করতে হয় না। আচ্ছা দেখো সেটাই এই যে দেখো এন ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই কি শিখছি, এম শিখছি না? কথা বল না কেন? এখন এগুলা এই জিনিসটুকু, এই মানটুকু, এনের মান এনে ঢেলে দেওয়া যাবে না, বসানো যাবে, তাহলে আমরা সমীকরণ পাই এস ইজ ইকুয়াল টু উপরে ডব্লিউ ডিভাইডেড বাই এম, আর নিচে সুন্দর একটা ভি আছে, লিখে রাখলাম ভি, ভির নিচে মনে 1, অতএব এস ইজ, হ্যাঁ ডব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু উপরে 1 নিচে ভি, অতএব এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি। এই যে এইটা হলো সূত্র, বইয়ের মধ্যে এইভাবে আসলে দেয়া লাগছাল, বইয়ে দেয় নাই, বইয়ে বাচ্চাদের মুখস্থ করতে বলছে, আমরা মুখস্থ করি। এই যে এইটা হলো সূত্র, বই খালি এই সূত্রটা আছে, সেটাই। এটা এখন কোন এককে আছে, এটা পরে এই ছুটি, আর এই খালি ওই 2 নম্বরটা পরে এখন সবাই চলে যাবো আজকে। হ্যাঁ না দেখো শেষ কথা, এটা মূলত কি এককে ছিল? লিটার এককে, কারণ সূত্রের মধ্যে এই যে লিটার দিয়ে সূত্রটা তৈরি করছিলাম, কি দিয়া? লিটার দিয়া। কি দিয়া? লিটার। তার মানে এখানে লিটার আছে, এখানে লিটার আছে, এখানে লিটার আছে। তাকাও, উই নো এভরিওয়ান, এখানে মনে কি আছে? 1 আছে। এখন আমরা সবাই জানি 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। কারো কোনো প্রবলেম আছে? তাহলে দেখো কেন মুখস্থ করবা তুমি, এইটা সুন্দর করে এখানে বসিয়ে দাও। এই দেখো সূত্র হয়ে গেল, এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি ইন্টু 1000 মিলিলিটার। অতএব এস ইজ ইকুয়াল টু ডব্লিউ 1000 উপরে উঠিয়ে দিলাম লাথি মেরে, আমরা পাইলাম এম ভি। এই যে এই দেখো এস ইজ ইকুয়াল টু ডব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এম ভি। তাহলে এই সূত্র ব্যবহার করবো যখন এম এল এ মান থাকবে,
এই সূত্র যখন ব্যবহার করবো যখন লিটারে মান থাকবে, বাসায় যায় ভিডিও এটুকু দাঁড় করাবা, দাঁড় করে বাসায় এটুকু লিখবা এবং কি একটু 2-3 বার প্র্যাকটিস করো, বন্ধুরা মুখস্থ করবে। হ্যাঁ, এই যে এইটা আসলো, এই যে লেখা আছে, এই সূত্রে অঙ্ক করবো তখন যখন বিয়ের মান ml থাকবে, এই সূত্রে অঙ্ক করবো তখন বিয়ের মান লিটার এককে থাকবে, আর এইটা থাকবো তখন যখন মোলে মান দেওয়া থাকবে, মোলে ভোলে মান দেওয়া থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর লাস্ট এখন চলে যাব আমি পরীক্ষায়, এটা এইভাবেও থাকতে পারে, সি ইজ ইকুয়াল টু W/MV। হ্যাঁ, কিন্তু ইয়েতে গাইডে পাবা সি ইজ ইকুয়াল টু W গুণন 1000/MV। কোশ্চেন আসতে পারে না নিচের কোনটা সঠিক, তখন যদি সি দিয়ে আসে অ্যান্সার দিয়ে আসবা। আর একটা জিনিস আছে, এই দেখো মোলার ঘনমাত্রাকে SC অর থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে। এইটা মানে কি, এইটা আমি কনে লিখলাম দেখলা, আচ্ছা এটা উপরে যা, হ্যাঁ এটা আচ্ছা দেখো, তাহলে আমরা ওই থার্ড ব্র্যাকেট দ্বারা কীভাবে বুঝাইছে, যদি পরীক্ষার মধ্যে আসে যেমন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, তাহলে নিচে লিখবো H2SO4, এই যে মোলার ঘনমাত্রা অফ দ্য সালফিউরিক অ্যাসিড অথবা স্ট্রেন অফ দ্য সালফিউরিক অ্যাসিড অথবা সি অফ দ্য সালফিউরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড লেখে এরকম তৃতীয় বন্ধনী দিলে সেটার ঘনমাত্রা বোঝায়। এই যে জিনিসটা তোমরা তো ছোটো খুপু, তোমাদের কাছে মনে ওদের থার্ড ব্র্যাকেট দেওয়ার ঘনমাত্রা কীভাবে বোঝাবে, কিন্তু ইন্টারমিডিয়েটে যখন যাবা সেখানে কেপি কেসির ম্যাথ আছে, কেপি অ্যান্ড কেসি এর ম্যাথ আছে। ঠিক আছে, সেইখানে যায়া তো অর্থাৎ প্রেশারে হলো গুণাঙ্ক আর কনসেন্ট্রেশনে গুণাঙ্ক, তখন এই যে শুধু থার্ড ব্র্যাকেট ইউজ হবে, তখন এগুলা এস বা সিবি ইউজ হবে না। দেখা হবে ইনশাল্লাহ ইন্টারে। ঠিক আছে, এগুলোর সাথে তো তোমাদের কাজ হলো এই পর্যন্ত শীটের যে পর্যন্ত আছে এগুলা বাসায় লিখে লিখে পড়া, আর হলো আবারও MCQ দিয়ে দেই, MCQ 99টা লিখে নাও আজকে। আর হলো শীটের দাও পেজ নাম্বার উল্লেখ করে দেয়, বইয়েরও পেজ নাম্বার উল্লেখ করে দেয়, বই রিডিং করা লাগবে। 6 থেকে 10 শীট পেজ, তোমরা এত ভুল ধরো কেন? 6 থেকে 6 to 10। আচ্ছা বুঝছি গো। বইয়ের পেজ আছে না? যাও তো। তাহলে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইনশাল্লাহ ঈদের পর আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, আর যদি আমরা আবার দেখা হবে তোমাদের সবার সাথে। কেউ মোটর সাইকেল উল্টাভাবে ড্রাইভ করো না, সুন্দরভাবে চলাফেরা করো। বইয়ের পেজ নাম্বার 13 থেকে 113 থেকে আমি কিন্তু HW লেখা নিতে বলছি। এই যে এই যে এই যে এই যে মোলার দ্রবণ, দ্রব প্লাস এগুলো সব এখানে আছে, এই যে পেজ পর্যন্ত আমি দিতেছি 199 পেজ, 119 পেজ, 119 পেজ পর্যন্ত পড়বা। এই পেজগুলোর মধ্যে যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ সলভ করবা। হ্যাঁ, এখানে কিছু ম্যাথ আছে, বেসিক প্লাস ম্যাথ নাও। বেসিক বলতে বইয়ের পড়াগুলা, আর হলো ম্যাথগুলো নিজে নিজে সলভ করে ট্রাই করো। ওরা করছে স্কুলে এগুলো পড়ে হালাইছে। আল্লাহ হাফেজ সবাইকে, সালাম শুভেচ্ছা, চলে যাও।